সীতাতলি নামে একটি গ্রামে সারদা তার পরিবারের সাথে বাস করত। সারদার স্বামী অসুস্থ ছিল, তাই তাদের সংসার চালাতে ভীষণ কষ্টকর হয়ে পড়ে। তাদের একটি ছোট্ট মেয়ে বাচ্চা ছিল, সে স্কুলে পড়াশোনা করত। একদিন সারদার স্বামী সারদাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আর কিছুদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। তারপর আবার বেলুনের কাজ শুরু করে দেব। কিন্তু এ কটা দিন আমাদের সংসার কিভাবে চলবে? বাড়িতে যে চাল ডাল কিছু নেই, হাতে যে কোনো পয়সাও নেই, কি করে চলবে এই সংসার? আমি বরং পাশে বাড়ি থেকে কিছু চাল আর ডাল ধার করে নিয়ে আসি। এ কথা বলে সারদা তার বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে গেল। পাশের বাড়ির মহিলাটিকে ডাকতে লাগলো, দিদি, ও দিদি, বাড়িতে আসো নাকি গো? বেরিয়ে এসো তো। আরে, কি হলো দিদি? এভাবে সকালবেলা ডাকাডাকি করছো কেন? দিদি, আমার স্বামীটা খুব অসুস্থ গো। বাড়িতে যে চাল ডাল কিচ্ছু নেই, যদি কিছু চাল আর ডাল দিতে তাহলে আমার খুব উপকার হতো। পরে না হয় তোমাকে এগুলো আবার ফিরিয়ে দেব। দাও না গো দিদি, কিছু চাল আর ডাল, আমার বাচ্চাটা যে না খেয়ে আছে। সকালবেলা কি শুরু করলে দিদি? ঘুম থেকে না উঠতেই তোমার এই চাল ডালের কথা শুনতে হচ্ছে আমায়। আমি এক্ষুনি তোমায় চাল আর ডাল এনে দিচ্ছি, তবে হ্যাঁ, এগুলো আমাকে ফিরিয়ে দিবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে। এরপর সারদা সেখান থেকে চাল আর ডাল নিয়ে বাড়িতে চলে গেল, আর সেই চাল আর ডাল রান্না করতে লাগলো। তারপর তারা তিনজন খাবার খেয়ে নিল। অনেক কষ্টে 2-3 দিন যাওয়ার পর হঠাৎ একদিন সারদার স্বামী মারা যায়। সারদা ও তার মেয়ে অনেক কান্না করতে থাকে। এখন আমাদের কি হবে? ওগো, তুমি আমাদের একা করে রেখে চলে গেলে, এখন আমরা একা একা থাকবো কি করে? মা, ও মা, বাবা তো আমাদের রেখে চলে গেল, এখন আমাদের কি হবে মা? ও মা, তুমি বাবাকে উঠতে বলো মা, বাবা যে কথা বলছে না। তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না রে মা, আমাদের রেখে একেবারে পরপারে চলে গেছে, এখন আমাদের একাই থাকতে হবে। এভাবেই তারা মা মেয়ে কান্না করতে লাগলো। 2-3 দিন কেটে যাওয়ার পর সারদার মেয়ে সারদাকে বলল, মা, আমার যে অনেক খেতে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মারে, বাড়িতে যে কোনো খাবার নেই, আমি তোকে কিভাবে খেতে দেব? এবার মনে হয় আমাকে কিছু একটা করতে হবে। তোর বাবার কাজটাই আমাকে করতে হবে, তা না হলে তো আর কোনো উপায় দেখছি না। তুই বাড়িতেই থাক, আমি একটু আসছি রে মা, তুই বাড়ি থেকে কোথাও যাস না। আচ্ছা মা, ঠিক আছে, আমি বাড়ি থেকে কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি চলে এসো মা। এই কথা বলে সারদা সেখান থেকে চলে গেল। গ্রামের মহাজনের বাড়িতে গিয়ে পৌঁছালো, আর মহাজনকে বলল, মালিক, আমায় একটু দয়া করুন, সাহায্য করুন, আপনার কাছে এসেছি মালিক, আমাকে ফিরিয়ে দেবেন না? কিন্তু কি হয়েছে সেটা তো বলবি আগে। বল কি হয়েছে, তারপর দেখছি কি করা যায়। মালিক, আমার স্বামী তো কদিন আগে মারা গেছে, আমাদের সংসারে এখন খুব অভাব, টাকা পয়সা নেই বাড়িতে, খাবার দাবার নেই। আমার ছোট মেয়ে খাওয়ার জন্য কান্নাকাটি করছে, কিন্তু কোনো খাবার দিতে পারছি না মালিক। আপনি যদি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতেন,
তাহলে আমি আমার মেয়ের মুখে কিছু খাবার তুলে দিতে পারতাম। তা না হলে যে আমরা মারা যাব মালিক। আপনি কিছু সাহায্য করুন। আমি কি তোদের জন্য টাকা নিয়ে বসে থাকি নাকি যে তোরা চাবি আর এমনি এমনি টাকা দিয়ে দেব? না না, আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি তোদের টাকা দিতে পারবো না। তোদের মতো ভিখারিকে টাকা দিলে তো টাকা আর কখনোই পাওয়া যাবে না। আর টাকার জন্য তোদের বাড়ি বাড়ি ঘুরতে হবে। আমি এরকম কাজ করতে পারবো না। তোরা এখান থেকে চলে যা, বিরক্ত করিস না। না না মালিক, এভাবে বলবেন না। আমার আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই। আমি আপনার কাছে এসেছি মালিক, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কিছু টাকা দিয়ে সাহায্য করুন মালিক। সারদা মহাজনের সাথে অনেক আকুতি মিনতি করতে লাগলো। সারদার এমন কথা শুনে তাকে টাকা দিতে বাধ্য হলেন। 100 টাকার নোট দিল। সেই টাকা নিয়ে সারদা বাজারে গেল আর বাজার থেকে বেলুন কিনে নিল। আর সে বেলুনের ব্যবসা শুরু করলো। এভাবে সে দিনটা কেটে গেল। সারদা বেলুন বিক্রি করে বাড়িতে খাবার নিয়ে এলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে এসে দেখতে পেল তার মেয়ে ঘুমিয়ে গেছে। মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে পড়লো। আর একটু আগে আসলেই তো ভালো হতো। সারাদিন মেয়েটা না খেয়েছিল। আমি বরং মেয়েটাকে উঠিয়ে কিছু খাবার খাইয়ে দেই। এরপর তার মেয়েকে উঠিয়ে খাবার খাইয়ে দিল। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সারদা আবার সে বেলুন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো আর সেগুলো বিক্রি করতে লাগলো। এভাবে কোনো মতে তাদের সংসার চলছিল। কিন্তু সারদা মহাজনকে টাকা দিতে পারছিল না। টাকা না পাওয়ায় মহাজন ভীষণ রেগে যায়। আর মহাজন তার কর্মচারীকে বলে, আমি জানি এই গরিবের বাচ্চারা টাকা নিলে আর টাকা দিতে চায় না। তুই বরং এক কাজ কর, ওই গরিবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আয়, তাহলে আমি শান্তি পাবো। ঠিক আছে মহাজন, আপনি যা বলবেন তাই হবে। আমি কালকে ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আসবো। এভাবে সেই দিনটা কেটে গেল। প্রতিদিনের মতো পরদিনও সারদা বেলুন নিয়ে রাস্তায় রাস্তায় সেগুলো বিক্রি করতে লাগলো। মেয়ে বাড়িতেই ছিল। আর তখনই মহাজনের কর্মচারীরা সারদার বাড়িতে আগুন লাগিয়ে দিল। সারদার মেয়ে তার ঘরে ঘুমাচ্ছিল। ঘরে আগুন লাগাতে সারদার মেয়ে কিচ্ছু বুঝতে পারেনি। পুরো বাড়ি যখন আগুনে জ্বলজ্বল করছিল তখন তার মেয়ে সেটা বুঝতে পারে। আর সে ঘরের ভেতর থেকে চেঁচাতে থাকে, মা, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে ঘর থেকে বের করো মা, আমার শরীরে আগুন ধরছে, মা, আমি যে পড়ে যাব, আমাকে বের করো মা, বের করো আমাকে। ততক্ষণে পুরো বাড়িতে আগুন লেগে যায় আর সারদার মেয়েও পুড়ে যায় আর মেয়ে মারা যায়। আর সারদা যখন বাসায় আসে তখন এসব ঘটনা দেখে কান্না করতে থাকে। হায় হায়, এসব কি হয়ে গেল? আমার বাড়িটা যে পড়ে গেল। আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার মেয়ে কোথায়? আমার মেয়েও যে পড়ে গেছে। হায় হায় ভগবান, এই তুমি কি করলে? এত বড় সর্বনাশ কেন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? স্বামীকে হারিয়ে এখন আবার আমার মেয়েকেও যে হারিয়ে ফেললাম। এ কথা বলে সারদা অনেক কান্নাকাটি করতে লাগলো আর সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। সারদা তার মেয়েকে হারানোর পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়ল।
অসুস্থ থাকতে থাকতে একদিন হঠাৎ করে সারদাও মারা গেল। আর গ্রামের লোকজন বলা বলি করছিল, আহারে, কি অভাগী রে, স্বামীকে হারালো, আবার মেয়েটাকেও হারিয়ে ফেললো, শেষে কিনা নিজেও চলে গেল। এই অভাগীটা সুখ পেল না গো। আর এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। গ্রামের মানুষ সবাই সুখে দিন কাটাচ্ছিল। সে গ্রামে একটি বড় পুকুর ছিল, আর সে পুকুর থেকে অনেক হাসির আওয়াজ আসতে লাগলো। আর সে পুকুর থেকে ডাইনিটা ভেসে আসতে লাগলো আর জোরে জোরে বলল, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। যারা যারা আমার মেয়েকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এই গ্রামের কোনো বাচ্চাকে আর থাকতে দেব না। তখন তারা বুঝতে পারবে বাচ্চা হারানোর বেদনা কতটুকু যন্ত্রণা দেয়। প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। ডাইনিটা প্রতিশোধ নেওয়ার জন্য একটি বেলুনওয়ালি রূপ নেয় আর গ্রামে গ্রামে হাঁটতে থাকে আর বেলুন বিক্রি করতে থাকে। তার কাছে ছিল অনেক সুন্দর ঝিলমিল বেলুন, যা দেখলে ছোট বাচ্চারা আকর্ষিত হয়ে ওঠে আর বেলুন কেনার জন্য বায়না করতে থাকে। এমনই একদিন সেই ডাইনিটা একটি মহিলার রূপ ধারণ করে আর বেলুন বিক্রি করছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল। তখন একটি ছোট বাচ্চা ছেলে তার বাবার সাথে হেঁটে যাচ্ছিল। তখন সে বেলুন দেখতে পেল আর বাবাকে বলল, বাবা, ও বাবা, আমাকে বেলুন কিনে দাও। দেখো কত সুন্দর ঝিলমিল বেলুন, আমার এগুলো বেলুন চাই, আমাকে বেলুন কিনে দাও বাবা। কিন্তু তুই তো সব টাকা আমার শেষ করে দিয়েছিস, এখন আমার কাছে কোনো টাকা নেই রে বাবা। আমি তোকে কাল বেলুন কিনে দেব, চল বাবা, এখন বাড়িতে চল। না বাবা, আমি বেলুন ছাড়া এখান থেকে এক পাও যাব না। তুমি আমাকে এখনই বেলুন কিনে দাও, আমার এগুলো বেলুন খুব পছন্দ হয়েছে, আমি এগুলো নিব বাবা। দাও না বাবা, দাও। আরে দাদা, বাচ্চা ছেলেটা কত জোর করছে, একটা তো বেলুন কিনে দিন, নয়তো সে এখান থেকে যাবে না। দাদা দিন, দাদা একটা বেলুন কিনে দিন। দিদি সত্যি আমার কাছে কোনো টাকা নেই, বাজারে ছেলেটা আমার টাকা শেষ করে দিয়েছে, এখন যে আমার কাছে কোনো টাকা নেই, আমি বেলুনটা কিভাবে কিনে দেই? আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে টাকা দিতে হবে না, আমি আপনার ছেলেকে ফ্রিতে একটা বেলুন দিয়ে দিচ্ছি। এই নাও বাবা, এই বেলুনটা তুমি নাও। বেলুনটি পেয়ে কিশোর অনেক খুশি হয়ে গেল আর তার বাবার সাথে সেখান থেকে চলে গেল। এভাবে সে দিনটা চলে গেল। যখন গভীর রাত হলো, তখন যারা যারা সে বেলুনওয়ালির কাছ থেকে বেলুন কিনেছিল, সব বাচ্চারা সে পুকুর পাড়ে একা একা আসতে লাগলো আর তাদের হাতে বেলুন ছিল। তারা ডাইনির বশে চলে গিয়েছিল, তাই তারা কোনো কিছুই বুঝতে পারছিল না। সব বাচ্চারা যখন পুকুর পাড়ে আসলো, তখন ডাইনি, এবার আমি সবগুলো বাচ্চাকে মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেব না, সন্তান হারানোর বেদনা সবাই বুঝুক। এ কথা বলে ডাইনি সে বাচ্চাগুলোকে মেরে ফেলে। পরদিন তারা সবাই তাদের বাচ্চাকে খুঁজতে থাকে আর গ্রামে হইচই পড়ে যায়। ও দাদা, আপনি কি আমার ছেলেকে কোথাও দেখেছেন? কাল রাত থেকে যে আমি আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে চলে গেল কে জানে। চারদিকে তো অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। না না দাদা, আপনার ছেলেকে তো দেখিনি, তবে শুনছি অনেকগুলো বাচ্চা নাকি হারিয়ে গেছে, তাদের মধ্যে আপনার ছেলে আছে নাকি? এ কথা শুনে কিশোরের বাবা অনেক ঘাবড়ে যায় আর বলে,
অনেকগুলো বাচ্চা হারিয়ে গেছে মানে? কি সব বলছেন দাদা? এদিকে যে আমার বাচ্চাকেও খুঁজে পাচ্ছি না। সবগুলো বাচ্চা তাহলে গেল কোথায়? কি জানি দাদা, কোথায় যে চলে গেল। আপনারা বরং ভালো করে খুঁজে দেখেন। গ্রামে হয়তো ডাকাত চলে এসেছে। বাচ্চাদের সাবধানে রাখাই ভালো হবে। আমার বাচ্চা তো হারিয়ে গেল, আর কি সাবধানে থাকবো দাদা? দেখে সবাইকে জিজ্ঞাসা করি কেউ আমার বাচ্চাকে দেখেছে কিনা, তারপর সবাই মিলে পুলিশের কাছে যাব। এ কথা বলে কিশোরের বাবা সেখান থেকে চলে গেল। অন্যদিকে মহাজন তার মেয়েকে বলল, হ্যাঁ রে মা ফুলি, গ্রামে কি সব ঘটছে তা কি তুই শুনতে পেলি? বাচ্চা নাকি হারিয়ে যাচ্ছে। গ্রামে হয়তো ছিনতাইকারীরা প্রবেশ করেছে। এখন থেকে সাবধানে থাকবি মা, বাহিরে একদম যাবি না। খেলাধুলা করার হলে ঘরে খেলবি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বাড়িতেই থাকবো, বাড়ি থেকে বাইরে যাব না। আমার কিচ্ছু হবে না বাবা। কিন্তু অন্যদিকে ডাইনিটির লক্ষ্য ছিল মহাজনের মেয়েকে নিয়ে যাওয়া। মহাজনের মেয়ে কোনোভাবে বাড়ি থেকে বের হচ্ছিল না। এসব নিয়ে ডাইনিটি ভাবতে লাগলো, এখন আমি কি করব? আমার তো ওই মহাজনের মেয়েকে চাই, কিন্তু মহাজনের মেয়ে যে ঘর থেকে বের হচ্ছে না। ঘর থেকে বের না হলে আমি ওকে ধরবো কি করে? কিছু তো একটা ভাবতে হবে, তা না হলে যে আমার আত্মা শান্তি পাবে না। এ কথা বলে ডাইনিটি ভাবতে লাগলো। রাত যখন গভীর হলো তখন ডাইনি মহাজনের বাড়ির আশেপাশে ঘুরতে লাগলো। সে তার আকাশে অনেকগুলো বেলুন উড়িয়ে দিল, আর সে বেলুন মহাজনের ঘরের সামনে ঘুরছিল। মহাজনের মেয়েটি বেলুন দেখে ভীষণ খুশি হলো, আর মহাজনের মেয়েটি জানালা দিয়ে দেখতে লাগলো। তখন ডাইনিটি সব কিছু দেখতে পেল। ওই তো, ওই তো মহাজনের মেয়ে আমার বেলুন দেখতে পেয়ে জানালায় এসেছে। আমি বরং আরো কিছু বেলুন এখানে উড়িয়ে দেই, তাহলে মহাজনের মেয়ে বেলুনের পিছে পিছে আমার দিকে আসবে, আর আমি তাকে বশে করে নেব। যেই বলা সেই কাজ, আরো কিছু বেলুন মহাজনের বাড়ির সামনে উড়িয়ে দিল। ফুলি বেলুন দেখে বাড়ির বাইরে চলে এলো, আর বেলুন যেখানে যেখানে যাচ্ছিল মহাজনের মেয়েও তার পিছু করতে লাগলো। আর এমন সময় ডাইনির বশে চলে এলো। ডাইনি তাকে সে পুকুর পাড়ে নিয়ে গেল, আর তখনই মহাজনের মেয়ের বশটা কেটে গেল। আর সে বলল, আরে আমি তো ঘরে ছিলাম, এখানে এলাম কি করে? আর এটা তো বিশাল বড় নদী, এই নদীতে আমি এলাম কি করে? তুই আসিসনি, আমি তোকে নিয়ে এসেছি। তুই আমার বশে এখানে চলে এসেছিস, এবার আমি তোকে মেরে ফেলবো। আর আমার আত্মা শান্তি পাবে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে কেন মারতে চাইছো? তখন ডাইনিটি আগে ঘটে যাওয়া সব ঘটনা ফুলিকে বলতে লাগলো। এ কথা শুনে ফুলি ভীষণ কষ্ট পেল, আর ডাইনিকে বলল, হ্যাঁ আমি মানছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার বাবাও যে তোমার মতো অনেক কষ্ট পাবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়া যে আমার বাবার কেউ নেই। আমিও আমার স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়েছিলাম, কিন্তু তোর বাবা আমার সন্তানকেও মেরে ফেলে। এবার আর কোনো কথাই শুনতে চাই না, এবার আমিও তোকে মেরে ফেলবো। আমি ছোট থেকে আমার মাকে হারিয়েছি, তুমিও তো আমার মায়ের মতো। কোনো মা তার মেয়ের কোনো ক্ষতি করতে পারে না। তুমি আমাকে তোমার নিজের মেয়ে মনে করে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার বাবাকে এরকম কাজ আর কখনো করতে দিব না। ফুলের কথা শুনে ডাইনিটি বুঝতে পারলো, আর ফুলিকে ছেড়ে দিল।
ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিলাম, তবে তোর বাবাকে তুই বুঝিয়ে দিবি যে আর কখনো যেন এরকম কাজ না করে। সন্তান হারানো যে কত কষ্টের, যার সন্তান হারিয়ে যায় সেটা শুধু সেই বোঝে। এ কথা বলে ডাইনিটি ফুলিকে অনেকগুলো বেলুন দিয়ে সেখান থেকে চলে যায়। ফুলি বেলুন নিয়ে বাড়িতে চলে যায়। যেতে যেতে সকাল হয়ে যায়। ফুলির বাবা ফুলিকে দেখে বলে, মা, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে কত খুঁজেছি। কোথায় গিয়েছিলি মা? তোর বাবার যে অনেক চিন্তা হচ্ছিল। আমি কোথাও যাইনি বাবা, আমাকে যে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ডাইনি যে গ্রামের প্রতিটি বাচ্চাকে নিয়ে গিয়েছিল, আমাকেও নিয়ে গিয়েছে, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। ডাইনি? কি 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 সব বলছিস রে মা? এরপর ফুলি তার বাবার অকর্মের সব কথা বলে। ওর বাবা সবটা বুঝতে পারে, আর সবটা বুঝতে পেরে ডাইনিকে বলতে থাকে, ডাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বাচ্চাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমি আর এরকম কাজ করব না। আমি প্রতিটি মানুষের পাশে থাকবো, আর সবার বাচ্চাদের খেয়াল রাখবো। তুইও আমাকে ক্ষমা করে দিস মা। হ্যাঁ বাবা, তুমি আজকের পর থেকে আর কারোর সাথে কোনো রকম অন্যায় কাজ করবে না। তুমি গ্রামের প্রতিটি মানুষের পাশে থাকবে আর সবাইকে সাহায্য করবে। সে তার ভুলটা বুঝতে পারে। আর এভাবেই সে গ্রামের মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আর সবাই সুখে শান্তিতে দিন কাটায়।